সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরা ইঙ্গিত দিয়েছেন তারা মহাকাশ ভিত্তিক সম্পদ ও উপকরণগুলো কাজে লাগিয়ে ইন্টেলিজেন্স, সার্ভেলিয়েন্স অ্যান্ড রিকনেসেন্স বা আইএসআর সিস্টেমকে আরও উন্নত করবেন। কার্যকর প্রযুক্তি ও স্টেলথ ড্রোন নির্মাণের কথা ভাবছে তারা। ওয়ারজোনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক কেন্দাল যুক্তরাজ্যের ফার্নবোরগ ইন্টারন্যাশনাল এয়ার শোতে একটি গোল টেবিল বৈঠক চলাকালে নতুন এই আইএসআর প্ল্যাটফর্ম চালুর ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা নীতি নির্ধারকদেরও নতুন এই পরিকল্পনা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের হাতে থাকা U-2 ড্রাগন লেডি এবং RQ-4 গ্লোবাল হক অবসরে পাঠানো হচ্ছে। এরপর দেশটির সার্ভেইলেন্স অ্যান্ড রিকনেসেন্স সিস্টেম কোন রূপ পাচ্ছে তা নিয়ে আলোচনা চলছে। নতুন আইএসআরটিতে অনেকগুলো বিষয় সংযুক্ত থাকবে, বিশেষ করে স্পেস ভিত্তিক সক্ষমতা এবং E7 এর মতো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা এতে যুক্ত হবে। ওয়ারজোন তার সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে যে নর্থ্রপ গ্রুম্যান RQ-100 নতুন সংস্করণের যেই স্টেলথ ড্রোনটি আনতে যাচ্ছে, যা হোয়াইট ব্যাট নামেও পরিচিত, এটি যুক্তরাষ্ট্রের নতুন উন্নত কৌশলের মূল চাবিকাঠি হয়ে উঠবে। এই স্টেলথ ড্রোনগুলো তৈরি করা হয়েছে এমনভাবে যাতে করে খুব সংকীর্ণ এয়ার স্পেসেও তা ভেসে বেড়াতে পারে। মার্কিন বিমান বাহিনী 1950 সালে চালু হওয়া U-2 এবং 2001 সালে যুক্ত হওয়া RQ-4 ড্রোনগুলো 2026 এবং 2027 সালের প্রথম ভাগেই অবসরে পাঠাতে চায়। এক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। মার্কিন কংগ্রেস এখনও এই আকাশযানগুলো পুরোপুরি বন্ধ করে দিতে রাজি নয়। মার্কিন এই পদক্ষেপ থেকে বোঝা যায় প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা চীন এবং রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখেও টিকে থাকার জন্য আধুনিক আইএসআর সিস্টেম প্রবর্তন করার অভিপ্রায় থেকে যুক্তরাষ্ট্র এই পথে হাঁটছে। নতুন আইএসআর পদ্ধতিকে এমনভাবে ঢেলে সাজানো হচ্ছে যেখানে রিয়েল টাইম ইনফরমেশন এবং জরুরি ডেটা সংগ্রহকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এই জন্য কনসেপ্ট এবং উন্নত কম্পিউটিংয়ের ওপর আস্থা রাখা হয়েছে। ওয়ারজোন জানিয়েছে, যদি RQ-180 প্রকল্পটি বর্তমান গতিতে সরকারি তহবিল পেতে থাকে, তাহলে ইলেকট্রনিক আক্রমণ এবং ডেটা শেয়ারিং সহ আরও বেশ কিছু ভূমিকাতেও অবতীর্ণ হতে পারবে। ইয়েমেনের সাম্প্রতিক অভিযানগুলো পরিচালনা করতে গিয়ে যুক্তরাষ্ট্র বেশ কতগুলো MQ-9 ড্রোন হারিয়েছে। এ বিষয়টি নিছক MQ-9 নয়, বরং লেগেসি ড্রোনগুলো ব্যবহারে যুক্তরাষ্ট্রের সীমাবদ্ধতার প্রমাণ দেয়। এই ড্রোনগুলোর নকশা এবং মৌলিক প্রযুক্তিগুলি 90-এর দশকের। ড্রোন কেন্দ্রিক এ বিপর্যয়ের কারণে সম্ভবত যুক্তরাষ্ট্র নতুন স্টেলথ ড্রোন তৈরি এবং ড্রোন কৌশলগুলো নতুন করে প্রবর্তন করতে বাধ্য হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছে বেশ কয়েকটি MQ-9 হারিয়েছে। হুথিরা একদম বেসিক লেভেলের এয়ার ডিফেন্স দিয়ে ড্রোনগুলো ভূপাতিত করতে সক্ষম হয়, যদিও অনেকেই MQ-9কে ব্যয়বহুল ড্রোন বলে মনে করেন। বাস্তবতা হলো, প্রতিটি MQ-9 তৈরিতে $30 মিলিয়ন ব্যয় হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে এত দাম দিয়ে একটি ড্রোন তৈরি করে এত দুর্বল পারদর্শিতা প্রমাণ হওয়ায় মার্কিন ড্রোন কৌশল বড় ধরনের হোঁচট খেয়েছে। MQ-9 ড্রোনগুলো সারফেস টু এয়ার মিসাইল বা SAM রেঞ্জের মধ্যে কাজ করার ক্ষেত্রে অতিরিক্ত ব্যয়বহুল। MQ-9 ড্রোনগুলোকে এমন একটি সময় ডিজাইন করা হয়েছিল যখন আকাশপথে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য ছিল। সে সময় বাস্তবতাকে সামনে রেখে সীমিত পরিসরে পেইলোড বহন করার জন্য এই ড্রোনগুলো তৈরি করা হয়েছিল। সমর কৌশলের কথা বিবেচনায় রেখে MQ-9 ডিজাইন করা হয়নি, আর সে কারণেই যুদ্ধক্ষেত্রে বা বড় কোনো সামরিক অভিযানে বরাবরই এই ড্রোনটির দুর্বলতা প্রমাণিত হয়। MQ-9-এ বড় আকৃতির যে রাডার ক্রস সেকশন বা RCS রয়েছে, আধুনিক প্রজন্মের ড্রোনে তা থাকছে না। বর্তমান সময়ের ড্রোনগুলোকে বাড়তি কিছু সুবিধা পাওয়ার জন্য আকৃতি ছোট রাখা হয়। এছাড়া আধুনিক সময়ের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো রাডার অ্যাডজাস্টমেন্ট এবং এলিভেশন কৌশলে পরিবর্তন এনে MQ-9কে কাবু করতে পারে। অন্যদিকে আধুনিক ড্রোনগুলো স্বল্প উচ্চতাতেও উড়তে পারে, এগুলোকে সহজে শনাক্ত করাও যায় না।
পরবর্তী প্রজন্মের ড্রোনগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এগুলো শুধু রক্ষণাত্মক কৌশলে নয় বরং আক্রমণাত্মক কৌশলেও ভালো ভূমিকা রাখতে পারে, নতুন এয়ার ডিফেন্স প্রযুক্তিগুলোকে আয়ত্তে আনতে পারে। ড্রোনগুলো যতই উন্নত করা হোক না কেন, উন্নত রাডার, বিগ ডেটা এবং মেশিন লার্নিংয়ের মতো উন্নত এয়ার ডিফেন্স প্রযুক্তির ক্রমাগত আবির্ভাব হওয়ার কারণে ড্রোনগুলো বরাবরই হুমকিতেই থেকে যাবে। এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতেই হয় তাহলে ড্রোনগুলোকে সবসময় সামরিক প্রযুক্তির ক্রমবর্ধমান সংস্করণে সমৃদ্ধ হতে হবে। আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক উভয় খাতকে বিবেচনায় নিয়েই অগ্রসর হতে হবে। RQ-180-র মতো স্টেলথ এবং টেকসই ড্রোনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে ফিলিপাইনের মতো দুর্বল মিত্রদের ISR সক্ষমতা বৃদ্ধির সুযোগ করে দেবে। ফিলিপাইনের সাথে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের, যার আওতায় চীনের সরাসরি হস্তক্ষেপ থেকে যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে রক্ষা করার চেষ্টা করে। চীন যদি আক্রমণাত্মক কৌশলে যায় তাহলে ফিলিপাইন তার আর্থিক সক্ষমতা দিয়ে তা মোকাবেলা করার অবস্থায়ও নেই। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে ISR সমর্থন পেলে ফিলিপাইন কূটনৈতিক পর্যায়ে বাড়তি কিছু সুবিধা পাবে। দক্ষিণ চীন সাগর বিরোধে চীনের সাথে বিতর্ক নিরসনে ফিলিপাইন তখন সুবিধাজনক অবস্থানে থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন দ্বিপাক্ষিক জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট নামের ইন্টেলিজেন্স শেয়ারিং চুক্তিতে আবদ্ধ হওয়ার কারণে RQ-180-র মতো উন্নত ISR অ্যাসেট পেতে পারে। এতে করে দুই দেশের মধ্যকার এই চুক্তির উপযোগিতা এবং সফলতা প্রমাণিত হবে। ফিলিপাইনের দুর্বল ISR সক্ষমতাকে শক্তিশালী করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র RQ-180-র মতো উন্নত ড্রোনও ব্যবহার করতে পারে। এতে করে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সামরিক অবস্থান শক্তিশালী হবে এবং যুক্তরাষ্ট্রকেও কার্যকর প্রতিরক্ষামূলক অবস্থান নিতে সহায়তা করবে। ফিলিপাইনের কাছে দূরপাল্লার ISR না থাকায় দেশটি ভারত থেকে কেনা ব্রাহ্মোস মিসাইল দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এত বেশি সীমাবদ্ধতা দিয়ে দেশটি হয়তো উপকূল থেকে মাত্র অল্প কয়েক কিলোমিটার এলাকাকে সুরক্ষিত রাখতে পারবে। ফিলিপাইনের কাছে ওভার দ্য হরাইজন বা OTH রাডারও নেই। দেশটির কাছে স্পেশালাইজড এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমানও নেই, বরং বিচক্রাফট কিং ARC-90 এবং BN-2A আইল্যান্ডার এবং সেসনা 208-এর মতো বিমান রয়েছে। সামরিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এগুলো মোটেও যথেষ্ট নয়। ড্রোনের বিচারে ফিলিপাইনের কাছে অল্প কিছু হার্মিস এবং স্ক্যান ঈগল ড্রোন রয়েছে, যা চীনের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় একদমই দুর্বল। ফিলিপাইনের ISR সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যাধুনিক ড্রোন ব্যবহার করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এর প্রমাণ হিসেবে গত মে মাসে একটি ডুবন্ত মহড়ায় MQ-9A রিপার ড্রোন ব্যবহার করা হয়। এই যৌথ মহড়ার সময় ফিলিপাইনের BRP জোস রিজাল ফ্রিগেট একটি মার্কিন MQ-9A ড্রোন থেকে ISR এর সমর্থন নিয়ে একটি ডিকমিশনড চীনা তৈরি তেল ট্যাঙ্কার ডুবিয়ে দেয়। MQ-9 ড্রোনগুলো চীনের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে বেশ ধরাশায়ী হয়। ইয়েমেনের সাদামাটা বেসিক এয়ার ডিফেন্স মোকাবেলাতে যুক্তরাষ্ট্রের এই ড্রোনগুলো দুর্বলতার প্রমাণ দেয়। যুক্তরাষ্ট্র যদি ফিলিপাইনকে RQ-180-র মতো উন্নত কোনো ড্রোন সরবরাহ করে তাহলে ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে একটি বৃহত্তর ড্রোন অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত হতে পারে। চীন যেহেতু ব্যাপক হারে উন্নত মানের ড্রোন উৎপাদন করতে পারে, তাই ড্রোন প্রতিযোগিতা শুরু হলে যুক্তরাষ্ট্র এক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। ইউক্রেন এবং গাজা সংঘাতে উন্নত ড্রোন ব্যবহৃত হওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন উভয় দেশই ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের কৌশলগত সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে মনুষ্যবিহীন আকাশযানে বড় ধরনের বিনিয়োগ করছে। চীন গত 2 বছরে উল্লেখযোগ্যভাবে ড্রোন খাতে উন্নতি করেছে। দেশটি তার নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য দ্রুতগামী স্মার্ট ড্রোন তৈরি করেছে এবং এগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী সামরিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
চীনের পিপলস লিবারেশন আর্মি এখন কৌশলগতভাবে মার্কিন বাহিনীর সাথে সমানে সমান পাল্লা দিয়ে অগ্রসর হচ্ছে। চীনের ড্রোন ওড়ানোর কৌশল, ব্যাপক ড্রোন নির্মাণ এবং ড্রোন প্রতি ব্যয় কমানোর কৌশল ভবিষ্যতের যুদ্ধ এবং সমুদ্রভিত্তিক ক্যারিয়ার কার্যক্রমকে বড় ধরনের প্রভাব ফেলবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।